এই কি খবর সবার? চলে আসলাম অনেকদিন পরে, আবার লাইভে চলে আসলাম। সবাই একটু গ্রুপে জানা দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। অনেকদিন পর ক্লাসে আসছি, অনেকদিন পর সবার সাথে কথা হবে। আসিফ একটু গ্রুপে জানা দাও, হ্যাঁ, মেসেজ দিয়ে একটু জানা দাও যে আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, গ্রুপটা এখন একটু প্রাইভেট করো, তো একটু জানা দাও, তাহলে যারা যারা গ্রুপে আছে ওরা দেখতে পারবে, ঢুকতে পারবে, সমস্যা নেই। তো আমরা আসলে এই পর্যন্ত সেকেন্ড পার্টের খুব বেশি কিছু শিখতে পারি নাই। আমরা সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারটা আমরা ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। এটার যে বেসিক ব্যাপার ছিল, তাপ রিলেটেড যে আলোচনা ছিল, তাপমাত্রা রিলেটেড যে আলোচনা ছিল, তারপর তাপমাত্রার উপর বেস করে আমরা যে তাপীয় সাম্যাবস্থা থেকে যে বিভিন্ন স্কেল প্রতিষ্ঠা করেছি, সেই আলোচনা, স্কেলের সম্পর্ক, পরিবর্তন, ত্রুটি থাকলে সেটা সলভ করা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। আর যেটা শিখেছি সেটা ছিল আমাদের তাপীয় সাম্যাবস্থার কনসেপ্ট থেকে, অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তা আজকে থেকে আমাদের আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু হচ্ছে। তা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের এইচএসসি সিলেবাস বলো আর অ্যাডমিশন টেস্ট বলো, আমাদের দুইটা পার্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তো আমাদের যে প্রথম সূত্র সেটাই আজকে আমরা শুরু করব। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বলা যায় যে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা। প্রথম সূত্রটাই হচ্ছে একটু বড় পার্ট। এখানে অনেকগুলো প্রসেস সম্পর্কে আমরা শিখবো, প্রসেসগুলো থেকে আমরা কাজ বের করব। আমাদের মূল টার্গেটই হচ্ছে কাজ বের করা। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম পার্টটা একটু টাইম লাগবে, আর সেকেন্ড পার্টটা খুব একটা বড় কিছু না। তবে সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টেস্ট পেপার খুললে দেখা যায় ওখান থেকেই ম্যাথ বা কোশ্চেন বেশি আসে। তো যাই হোক, সেটা আলোচনার বিষয় না। এখন হচ্ছে আমাদের আজকে যেটা আমরা করবো, পরের চিন্তা পরে, আজকে চিন্তাটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে বেসিক কনসেপ্ট আজকে আমরা নেব। তা আজকের ক্লাসটা কিন্তু হয়তো কম্পেয়ারলি ফার্স্ট ক্লাসে, যে কোনো ফার্স্ট ক্লাসেই বা কোনো একটা টপিক্সের প্রথম দিকে আমি একটু কম পড়াই, এটার মানে আসলে এই না, আসলে বেশি পড়াই। তো প্রথম যে টপিক্সটা, সেটার যে বেসিক থিমটা, সেটা যদি আমরা ক্লিয়ার না থাকি বা আমাদের যদি কনসেপ্টটা ভালোভাবে বোঝা না যায়, তাহলে আমরা পরবর্তী স্টেপগুলো আগাতে পারবো না। তো আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আসলে আমরা অনেকগুলো বেসিক বিষয় সম্পর্কে শিখবো, অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আমরা জানবো এখান থেকে, যেগুলো আমরা চ্যাপ্টারের ভিতরে পরবর্তীতে ব্যবহার করবো। তো সবাইকে একটু ইনফর্ম করে দিলে ভালো হতো। তো সবাই কিন্তু জানে যে আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে সকাল 11টায়, এবং এখন থেকে প্রতিদিন এই টাইমে আমাদের ক্লাস থাকবে। আর এই সপ্তাহে আমি শুক্রবারে ক্লাসটা নিচ্ছি। যদি কালকে সকালে না করতে পারো তাহলে বিকালে ক্লাসটা করাবো, যেহেতু অনেকদিন পরে আমরা ক্লাসে আসছি। আমাদের একটা এক্সট্রা ক্লাস করাই যেতে পারে, ঠিক আছে? তো আজকে আমরা যে পার্টটা শুরু করবো সেটার কিছু টপিকস এর নাম, দ্যাট ইজ কিওয়ার্ড আমি লিখে রাখছি, যে আমরা আজকে তাপগতিবিদ্যা প্রথম সূত্রে এট ফার্স্ট শিখবো তাপগতীয় সিস্টেম সম্পর্কে। তাপগতীয় সিস্টেম সম্পর্কে জানার পরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি সম্পর্কে আমরা জানবো। তারপরে যেটা, সেটা হচ্ছে কি, এই দুইটা বিষয় ক্লিয়ার হওয়ার পরে আমরা আমাদের মূল টপিকস যেটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্র, সেই সূত্রটা সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে,
তারপরে এই সূত্র সম্পর্কে দুজন বিজ্ঞানী মতবাদ দিয়েছে, দুজন আরো অনেকে দিয়েছে, বাট আমরা বহুলভাবে ব্যবহার করি বা আমরা আসলে যাদের থেকে বেশি গ্রহণযোগ্যতা দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট জুল বলছে তাপগতিবিদ্যা প্রথম সূত্র সম্পর্কে কাজ ও তাপের মধ্যকার সম্পর্ক রিলেটেড, আর পরবর্তীতে সেটাকে আরো স্পেসিফিক ভাবে বলছে আমাদের মিস্টার ক্লসিয়াস। ওকে, তো ওনাদের কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র শিখবো। সূত্রের কি কি বৈশিষ্ট্য আছে, কি ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আর লাস্টে একটা কোশ্চেন দিয়েছি যে এই যে তাপগতিবিদ্যা প্রথম সূত্র, আমি শুরুতেই বলে দিচ্ছি এটা আসলে একটা থিওরিটিক্যাল ফর্মুলা, অর্থাৎ বই পুস্তকেই আমরা এই সূত্রটাকে ডিরাইভ করতে পারবো বা বলতে পারি, বাট বাস্তবে আসলে এখানে যা বলা হয় পুরোপুরি তা আমরা প্র্যাকটিক্যালি পাই না। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি পাই না, আর এখানে যেটা বলছে সেটা আমাদের শক্তির সংরক্ষণশীলতা বা অবিনশ্বরতাকে শো করে বলছে। ঠিক আছে, যে যা দিব তাই পাবো, এই ব্যাপারটা হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্রের মূল কনসেপ্ট। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করব। তো দেখি কে কে অ্যাটেন্ড করছে, মোটামুটি অনেকেই অ্যাটেন্ড করে ফেলছো। তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে তাপগতিবিদ্যা প্রথম সূত্র। ওকে, তো এই প্রথম সূত্রটা বোঝার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা কি, যে তাপগতীয় যে আমরা যাকে নিয়ে আলোচনা করব, মানে চ্যাপ্টারটায় যে বিষয়টার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, যে তার বৈশিষ্ট্য এইভাবে চেঞ্জ করলে ওভাবে চেঞ্জ করলে এই অবস্থা থেকে ওই অবস্থা নিয়ে গেলে, মানে বিভিন্ন কন্ডিশনে আমি যদি তাকে নিয়ে যাই বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে, তাহলে তার এক এক সময় আমরা এক একটা রূপ পেতে পারি। ওকে, তো এই যে বৈশিষ্ট্যগুলো বা যার বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো সেই জিনিসটাকে আমরা বেসিক্যালি সিস্টেম বলে থাকি। অর্থাৎ মূল কথা হচ্ছে যে যাকে নিয়ে আমরা আলোচনা করব, যাকে আমরা পরিবর্তন করব, যার পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য আউটপুট হিসেবে পাবো বা বিভিন্ন নেচার বা শক্তি তার কাছ থেকে দেখতে পাবো, সেই জিনিসটা অর্থাৎ যাকে নিয়ে আমরা আলোচনা করব, মূল কথা এক কথায় আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, তো তাপগতীয় সিস্টেমটা কি? নরমালি তো সিস্টেম হচ্ছে যাকে নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, তো এখন তাপগতীয় সিস্টেমটা কি সেটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা তাপের চ্যাপ্টার। এখানে তাপের গতি নিয়ে আলোচনা করা হবে। এখন এই তাপের গতি যে সিস্টেমটা, যে সিস্টেমে তাপের গতি নিয়ে আলোচনা করব, সেই সিস্টেমটা আসলে কি, তো এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখাবো, চিত্রটা আঁকার পরে এক্সপ্লেইন করতেছি। ওকে, তো আমরা তাপগতীয় সিস্টেম নিয়ে ফার্স্টে কথা বলতেছি। তাপগতীয় সিস্টেম, তাপগতীয় সিস্টেমটা কি এটা দেখার জন্য আমি তোমাদেরকে নরমালি ধরো এরকম ভাবে একটা জিনিস ড্র করলাম। এটাকে আমরা বলবো পারিপার্শ্ব। পারিপার্শ্ব বা পরিবেশও বলতে পারি আমরা, আর এটাকে আমরা বলতে পারি বাউন্ডারি বা দেয়াল বা বেষ্টনী, যেটাই বলি আমরা, বেষ্টনীও বলতে পারো, বা বাংলায় হচ্ছে বেষ্টনী। আর এই জিনিসটাকে আমরা বলে থাকি সিস্টেম। ওকে, এবার চিত্রতে আমরা আসলে কি বুঝতে পারছি? চিত্রতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কোন একটা কিছুকে কোন একটা বাউন্ডারি বা বেষ্টনী দ্বারা আবদ্ধ করে রাখছি। ওকে, একটা বিষয় জাস্ট কিছুই বলা দরকার নাই, কোন একটা বস্তু বা পদার্থ বা সামথিং একটা বাউন্ডারি দিয়ে আবদ্ধ করা আছে, আর ওই বাউন্ডারির চারপাশে যে পরিবেশ সেটাকে আমরা পারিপার্শ্ব বলে থাকি। তো তাপগতীয় সিস্টেম মানে হচ্ছে যে কোনো একটা পদার্থ বা কোনো একটা বস্তুকে আমরা যখন কোনো একটা বেষ্টনী দ্বারা আবদ্ধ করি, তখন ওই বেষ্টনীর ভিতরে আবদ্ধ বস্তু বা পদার্থটাকে আমরা বেসিক্যালি বলে থাকি সিস্টেম বা তাপগতীয় সিস্টেম। ওকে, তো সিস্টেম এবং পারিপার্শ্বকে যে বিচ্ছিন্ন করে রাখে, দেখো সিস্টেম এবং পারিপার্শ্বের মধ্যে কেন টাচ হচ্ছে না, স্পর্শ কেন হচ্ছে না, এই দেয়ালটা বা এই বেষ্টনীটার কারণে। ওকে, তো যে বিচ্ছিন্ন করে রাখে তাকে আমরা বেষ্টনী বলে থাকি বা বাউন্ডারি বলে থাকি। সিস্টেম বাউন্ডারি দ্বারা আবদ্ধ যে পদার্থটা সেটাকে আমরা কি বলে থাকি? সিস্টেম বলে থাকি। যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে আমি তোমাদেরকে যখন পড়াই প্রায় কিন্তু ইঞ্জিন রিলেটেড একটা কনসেপ্ট প্রায় শেয়ার করি, এই চ্যাপ্টারে কিন্তু এটা প্রচুর পরিমাণে আসবে। হ্যাঁ, একটা পিস্টন আমি ধরো এইভাবে আর্ট করলাম, আমাদের যে মোটরসাইকেল, গাড়ি, তারপরে আমাদের যে শিপে বড় বড় ইঞ্জিনগুলো আছে, এই ইঞ্জিনগুলো আসলে কি, এটার ভিতরে একটা সিলিন্ডার লাইনার থাকে। দ্যাট ইজ, এটা হচ্ছে একটা সিলিন্ডার লাইনার। আমি আপাতত আবদ্ধ করেই দেখাচ্ছি, এটা একটা সিলিন্ডার লাইনার। এই সিলিন্ডার লাইনারের ভিতরে একটা পিস্টন থাকে।
তোমরা বাস্তবে এটাকে কখনো দেখছো কিনা আমি জানি না। তোমরা কল্পনা করার জন্য আমি তোমাদেরকে বলবো যে ডাক্তার যখন কাউকে মেডিসিন পুশ করে, তো ওই মেডিসিন পুশ করার যে সিরিঞ্জটা, ওকে, সিরিঞ্জের যে মেডিসিন বের হওয়ার সাইডটাকে তোমরা ফিঙ্গার দিয়ে এটাকে অফ করে রাখো। অফ করার পরে ওই হ্যান্ডেলটা আমরা যদি লিভারটাকে আমরা যদি টানি বা ভিতরে জাস্ট টু অ্যান্ড ফ্রো যেটাকে বলে মুভ করে, ওকে, তো মুভ করালে যে জিনিসটা মুভ করাচ্ছি এটাই কিন্তু হচ্ছে আমাদের পিস্টনটা, ওকে। আর ভিতরে যে মেডিসিনটা সেটা আমি একবার আয়তন কমাচ্ছি একবার আয়তন বাড়াচ্ছি, তো কার চেঞ্জ করতেছি আমি মেডিসিনটা, আয়তন যখন কমাচ্ছি তখন তার কি হবে, চাপ বেড়ে যাবে, আবার আয়তন যখন বাড়াচ্ছি তখন তার কি হবে, তোমার চাপ কমে যাবে। তো এই যে ভিতরে যে পদার্থটা, এই ভিতরের পদার্থটাই হচ্ছে আসলে আমাদের এখানকার সিস্টেম। তার মানে কি বলতে পারি যে আমাদের সিলিন্ডারের ভিতরে আবদ্ধ গ্যাস, এই গ্যাসটা হচ্ছে একটা সিস্টেম। বা ধরো তোমরা বেলুনে কি করো, বেলুন ফু দিয়ে 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 বেলুনটাকে বড় করতেছো, তো এখানে মূলত কি করতেছো যে বেলুনের ভিতরে যে গ্যাসটা বাতাসটা সেটাকে তোমরা যখন দিচ্ছ তখন কি হচ্ছে, বাড়তেছে, বাড়ার কারণে কি হচ্ছে, সেখানে চাপ বাড়তেছে, চাপ বাড়ার কারণে সে বেলুনের দেয়ালে আঘাত করতেছে, এজ এ রেজাল্ট দেয়ালটা কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, প্রসারিত হয়ে হয়ে বেলুনটা কি হচ্ছে, বড় হচ্ছে। তো এখন এই বেলুনের ভিতরে যে আবদ্ধ গ্যাসটা, সেই গ্যাসটা কিন্তু একটা সিস্টেম। তাহলে এখন ফাইনালি একটা কথাই আমরা মূলত বুঝতে পারলাম যে সিস্টেমটা কি, যে কোনো তল বা বেষ্টনী দ্বারা আবদ্ধ কোনো পদার্থ বা বস্তুকে আমরা বলে থাকি সিস্টেম বা তাপগতীয় সিস্টেম বলতে পারো, ঠিক আছে। তো সিস্টেম জিনিসটা আমরা বুঝলাম, আশা করি সিস্টেম জিনিসটা সবাই ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সবার যদি সিস্টেম বিষয়টা ক্লিয়ার থাকে আমাকে বলো। আমি আবারও বলি, সিস্টেমটা এক কথায় বলতেছি যে কোনো একটা তল বা বেষ্টনী দ্বারা আবদ্ধ কোনো বস্তু বা পদার্থকে আমরা বেসিক্যালি বলে থাকি সিস্টেম। এক্সাম্পল স্বরূপ তোমরা নিতে পারো যে সিলিন্ডার বা বেলুনের ভিতরে যে আবদ্ধ গ্যাসটা, সেই গ্যাসটা কি একটা সিস্টেম, ওকে। এই গ্যাসকে আমরা এখন কি করতে পারি, গ্যাসের মধ্যে তিনটা প্যারামিটার থাকে, তোমরা সবাই জানো, আমরা চ্যাপ্টার নাম্বার 10 ফার্স্ট পার্টে পড়ে আসছি। তাপ, চাপ, তাপ বলতে তাপমাত্রা, এবং তাপমাত্রা স্পেসিফিক ভাবে বললে আমরা বলি পরম তাপমাত্রা, তার মানে পরম তাপমাত্রা টি, চাপ পি এবং আয়তন ভি, ওকে। এই তিনটা জিনিসের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমার এই সিস্টেমের অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তাপমাত্রা বাড়াইলে সিস্টেমের অবস্থা একরকম হবে, চাপ বাড়াইলে সিস্টেমের অবস্থা আরেকরকম হবে, আয়তন বাড়াইলে বা কমাইলে সিস্টেমের অবস্থা একরকম হবে। তাহলে এই যে তাপমাত্রা, চাপ এবং আয়তন, এই তিনটা কি করতেছে, আমাদের সিস্টেমের গতির অবস্থাটাকে নির্দেশ করতেছে বা গতির অবস্থাকে তারা কন্ট্রোল করতেছে। তো এই তিনটা জিনিসকে আমরা বলে থাকি তাপগতীয় স্থানাঙ্ক। পরীক্ষা হলে আসতে পারে যে আমাদের তাপগতিবিদ্যার ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্ক কি বা কারা তাপগতীয় স্থানাঙ্ক, তো সেটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রা, আয়তন এবং চাপ, যাদের উপর ভিত্তি করে আমাদের সিস্টেমের অবস্থাটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, ওকে। তাহলে সিস্টেমের অবস্থা বা সিস্টেমের গতি নিয়ন্ত্রণকারী যে স্থানাঙ্কগুলো, তাপমাত্রা, পরম তাপমাত্রা, চাপ এবং আয়তনকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বলে থাকি। তো আশা করি আমরা তাপগতীয় স্থানাঙ্ক কি সবাই বুঝতে পারছি। তো আমাদের সিস্টেম কি আমরা ক্লিয়ার। আমি বারবার করে এই কথাটা রিপিট করতেছি ভাই বিষয়গুলো, কারণ হচ্ছে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যখন ডিটেইলসে চলে যাব তখন আমি সিস্টেম বলে তোমরা কাল্পনিকভাবে চলে যেতে হবে যে এটা হচ্ছে সামথিং আবদ্ধ, কোনো কিছু একটা ভিতরে আবদ্ধ কিছু গ্যাস বা কোনো পদার্থ নিয়ে কথা বলতেছে ভাইয়া, ঠিক আছে। যে একটা দেয়ালের ভিতরে বা একটা বাক্সের ভিতরে বা ধরো কোনো একটা, যেমন ফ্লাক্সের ভিতরে চায়ের কথাও, চা এখানে একটা সিস্টেম হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো এখানে, যে আমি কোন একটা বেষ্টনী দ্বারা আবদ্ধ পদার্থকে নিয়ে কথা বলতেছি, ওকে। আচ্ছা, সিস্টেমকে চেঞ্জ করার জন্য কি কি স্থানাঙ্ক আছে ভাই, তাপগতীয় স্থানাঙ্কগুলো হচ্ছে তাপমাত্রা, পরম তাপমাত্রা, চাপ এবং আয়তন। তার মানে খেয়াল রাখতে হবে যে আমি এই চ্যাপ্টারেও আদর্শ গ্যাসে যেমন তাপমাত্রা, চাপ, আয়তন নিয়ে সবকিছু আলোচনা করছি, এই চ্যাপ্টারটাতেও কিন্তু তাপমাত্রা, চাপ, আয়তন নিয়ে আলোচনা হবে। সো তোমাদের আগের যে 10 নাম্বার চ্যাপ্টার আর এই তাপগতিবিদ্যার মধ্যে অনেকটা কিন্তু রিলেশন থাকবে, অনেক কিছু কিন্তু সেম সেম, অর্থাৎ তোমাদের কষ্ট কম হবে। আচ্ছা, তো আমরা সিস্টেম কি বুঝতে পারলাম, তাপগতি স্থানাঙ্ক কি বুঝতে পারলাম। এখন ভাইয়া সিস্টেমের ক্লাসিফিকেশন আছে, সিস্টেম হচ্ছে 3 প্রকার। আমি এবার আমরা যাচ্ছি সিস্টেমের প্রকারভেদে। বাউন্ডারি কি আমরা বুঝতে পারছি সবাই, বাউন্ডারিটা আমরা কিন্তু সবাই বুঝতে পারছি চিত্র থেকে, আমরা পারিপার্শ্ব কি বা সারাউন্ডিংসটা কি সেটাও আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিস্টেমের প্রকারভেদ। সিস্টেমের প্রকারভেদে আমরা যখন যাচ্ছি তখন আমাদের কাছে তাপগতীয় সিস্টেম আছে 3 ধরনের।
একটা হচ্ছে ইংরেজিতে আমরা বলতে পারি ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আরেকটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সিস্টেমের প্রকারভেদ। তাহলে আমাদের সিস্টেম কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম বা খোলা সিস্টেম বলতে পারো, আরেকটা হচ্ছে খোলা ব্যবস্থা সিস্টেম বাংলা, তারপরে আরেকটা হচ্ছে কি বদ্ধ বা ক্লোজ, আরেকটা হচ্ছে কি বিচ্ছিন্ন বা আইসোলেট। ওকে, তো ভাই একে একে তিনটা কনসেপ্টকে বুঝাচ্ছি তোমাদেরকে, এই জন্য আমি আবার চিত্র আঁকবো। ঠিক আছে, আমি ফার্স্টে ওপেন সিস্টেমটা নিয়ে কথা বলবো। ওপেন সিস্টেমটা নিয়ে কথা বলার জন্য তোমাদের তোলা হইলে আমাকে একটু জানাও যে ওপেন সিস্টেমটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। ওপেন মানে বাংলা কি? খোলা, তার মানে ফ্রি। ওকে, তো উন্মুক্ত কথাটা মানে কিন্তু ফ্রি আমরা বলতে পারি। তো ফ্রি বিষয়টা দিয়ে আসলে এই জায়গায় আমরা কি বুঝাচ্ছি, যে এই ফ্রি কথাটা এখানে আমাদেরকে কি রিপ্রেজেন্ট করতেছে আমরা একটু দেখি সবাই, চলেন। তো আমাদের এট ফার্স্ট ওপেন সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো। ওপেন সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আমি এগের একটা চিত্র আঁকবো। ধরো আমি একটা চিত্র আঁকলাম, এটাকে আমি আমার সিস্টেম বলতেছি। তো ভাইয়া যেহেতু এটা একটা কিছু দিয়ে আবদ্ধ আছে, মোটামুটি এটা একটা সিস্টেম আমরা বলতে পারি, সমস্যা নাই। তো এই সিস্টেমের ক্লাসিফিকেশনে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে খোলা সিস্টেম বা ওপেন সিস্টেম। ঠিক আছে, বেসিক্যালি এটাকে আমরা ডাইরেক্ট সিস্টেম বলাও যায় না, মানে ঢাকনা না থাকলে, মানে কোনো কিছু ওপেন থাকলে সেটা সিস্টেমের যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেটা কিন্তু আমাদের সংজ্ঞাকে লঙ্ঘন করে। ঠিক আছে, তারপরও এটাকে আমরা সিস্টেমের ক্লাসিফিকেশনে রাখা হয়েছে। তো এখানে আমি কিছু বিষয় দেখাচ্ছি, তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাচ্ছি। শক্তি ইন, ধরো এখানে দেখাচ্ছি, এখানে আমরা শক্তি বলতে যেহেতু তাপ নিয়ে কথা বলতেছি তাই ভাইয়া তাপ বললাম। হ্যাঁ, তারপরে এখানে তাপ শক্তি আউট। এখানে ধরো ভর নিয়ে কথা বলতেছি, ভর ইন, এখানে ধরো ভর আউট। ওকে, এই চিত্রটাই আমাকে ওপেন সিস্টেমের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে। ভাইয়া ওপেন সিস্টেমটা তাহলে কাকে বলে বা কি? ওপেন সিস্টেম বলতে আমরা কি বুঝি? তা আমি এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, সিস্টেমে একটা বিষয় দেখতে পাচ্ছি যে সিস্টেমে তাপ শক্তি প্রবেশ করানো যাচ্ছে, আবার তাপ শক্তি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে। মানে আমি চাইলে প্রবেশও করাতে পারবো, অর্থাৎ আমি চাইলে সিস্টেমে তাপ দিতে পারবো এবং সিস্টেম থেকে তাপ বেরও করে নিতে পারবো। ওকে, আচ্ছা, অর্থাৎ তাপ শক্তির আদান প্রদান হবে। মূল কথা এক কথায় তাপ শক্তির আদান এবং প্রদান হবে। আবার কি দেখতে পাচ্ছি, ভরও আমি চাইলে ভর দিতে পারবো, ভর সরায় ফেলতে পারবো, অর্থাৎ ভরেরও কি হবে এখানে আদান প্রদান হবে। তো উন্মুক্ত বা ওপেন সিস্টেম বলতে আমরা সেই ধরনের সিস্টেমকে বলি যে সকল সিস্টেমে তাপ শক্তি এবং ভর অর্থাৎ এনার্জি এবং মাস এদের বিনিময় হবে বা আদান প্রদান হবে। ঠিক আছে, ট্রান্সফার হবে, অর্থাৎ এরা প্রবেশ করতে পারবে, বের হতে পারবে, প্রবেশ করতে পারবে, বের হতে পারবে। তাহলে সেই ধরনের সিস্টেমগুলোকে আমরা বলে থাকি ওপেন সিস্টেম। এক্সাম্পল কি হতে পারে ভাইয়া, যে আমাদের বাস্তবে এরকম ওপেন সিস্টেম কি আছে? বাস্তবে এরকম ওপেন সিস্টেম আমি ধরো তোমাদেরকে বললাম যে তোমরা সবারই কিন্তু এরকম অভিজ্ঞতা আছে যে আমরা পানি ফুটাইছি। ঠিক আছে, তাহলে আমি একটা পাত্রে বা একটা কেতলিতে আমি পানি নিয়ে সেখানে তাপ দিচ্ছি, তাহলে এই যে তাপ শক্তি ইন করলাম। ওকে, এখন কেতলিটা কি হলো, পানিটাকে গরম করে ফেললো। কেতলি পানি যখন গরম হয়েছে, তা আমি সিস্টেম বলতে এখানে কেতলিটাকে বুঝাবো, কারণ আমি তাপটা কেতলিকে দিচ্ছি। ঠিক আছে, আর ভর বলতে এখানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে পানিকে বুঝাচ্ছি। তাহলে আমি কিন্তু চাইলে পানি কি করতে পারি, আরো দিতে পারি, আবার ভ্যাপোরাইজেশন হয়ে কি হবে, পানিটা কিন্তু চলে যাবে। মানে ভরটা কি, ওই কেতলির ভিতরে যে ভর পানিটা সেটার পরিমাণ কি হতে থাকবে, একসময় কমতে থাকবে। তার মানে ভরের কিন্তু চেঞ্জ হচ্ছে। নাম্বার 1, তাপ শক্তি, আমি যেহেতু তাকে তাপ দিচ্ছি বাইরে থেকে, সে তাপ পাচ্ছে, পেয়ে কি হচ্ছে, ওই পানিটা উত্তপ্ত হয়ে ভ্যাপোরাইজড হচ্ছে। এখন আমরা যখন উপরে ভ্যাপারের মধ্যে হাত দিই দেখবা সেখানে কিন্তু আমরা তাপ পাই। বা ধরো তুমি পানিটা ফুটানোর পরে এখন আর তাপ দিচ্ছ না, চুলা অফ করে দাও,
তখন কি হবে, পানি থেকে কি একটা ভেপর বের হয়ে যায় না, সেটা কি উত্তপ্ত, এবং একটা সময় কিন্তু পানিটা আবার ঠান্ডা হয়ে যায়। পানিটা ঠান্ডা হওয়া মানে কি বোঝাচ্ছে, যে সে পরিবেশকে তাপটা কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, মানে কি তার তাপ শক্তি ত্যাগ করে দিয়েছে। তাহলে তাপ চাইলে আমরা দিতেও পারি, তাপ চাইলে আমরা বেরও করে নিতে পারতেছি, আবার ভর চাইলে আমরা দিতে পারি, আবার ভর চাইলে আমরা কমায়ও ফেলতে পারতেছি। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমে কি হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, শক্তিরও চেঞ্জ হচ্ছে, ভরেরও চেঞ্জ হচ্ছে। তাহলে যে সকল সিস্টেমে ভর এবং শক্তি দুইটারই পরিবর্তন ঘটানো সম্ভব, সেই ধরনের সিস্টেমগুলোকে আমরা বলে থাকি উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। আর একটা एग्जांपल, আমরা যে পড়ার সময় আমরা যখন আগে কারেন্ট চলে যেত, এখন একটু কম যায়, মোমবাতির ব্যবহার এখন কমে আসছে, আইপিএস এর ব্যবহার চলে আসছে। তো আমরা আগে মোমবাতি ব্যবহার করে যখন স্টাডি করতাম, তখন কিন্তু এই যে মোমবাতি যেটা, সেখানে আমরা আগুন ধরানোর পরে মোমটা কিন্তু আস্তে 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 কমতে থাকতো, ঠিক আছে। তাপ শক্তির যে ব্যাপারটা, তাপেরও সেখানে কিন্তু চেঞ্জ হতো। তো এই মোমবাতি জ্বালানোর যে কনসেপ্টটা, এই পুরোটা কিন্তু একটা ওপেন সিস্টেম, ঠিক আছে। তাপটা চারপাশে চলে যাচ্ছে, তারপরে মোমটা ভরেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে মোমবাতি জ্বালানোর কনসেপ্টটা, এটাও কিন্তু একটা ওপেন সিস্টেমের মতো। তো বাস্তবে আমরা যত রকমের মেশিন রিলেটেড কার্যক্রমগুলো দেখে থাকি, অনেকগুলোই কিন্তু আমাদের ওপেন সিস্টেমের আন্ডারেই পড়ে। ওকে, তো ওপেন সিস্টেম চিনার উপায়টা আবারও বলতেছি, ভরের পরিবর্তন করানো সম্ভব এবং তাপ শক্তির পরিবর্তন করানো সম্ভব। যে সকল সিস্টেমে ভর এবং তাপ শক্তি দুইটাকেই পরিবর্তন করানো সম্ভব, বাড়ানো যাবে, কমানো যাবে, ওই ধরনের সকল সিস্টেমকে আমরা বলে থাকবো উন্মুক্ত বা ওপেন সিস্টেম। তো আশা করি সবাই উন্মুক্ত বা ওপেন সিস্টেম বুঝতে পারছো, আমাকে একটু জানাও। সবার ওপেন সিস্টেমটা ক্লিয়ার কিনা আমাকে বলো ফাইনালি, যে ওপেন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটার আমরা শক্তির বিনিময় করতে পারবো এবং ভরের বিনিময় করা সম্ভব। ওকে, ওকে, তো এখন আমরা নেক্সট চলে যাব হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমটা কি, সেটা আমার এই চিত্রটাই থাকবে, চিত্রটাতে জাস্ট একটু চেঞ্জ করব। বদ্ধ সিস্টেম, ওকে, এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি হলো, যে আমাদের আমরা ভরের যে ব্যাপারটা, ভরটাকে এবার আমরা আর চেঞ্জ করতে পারবো না বেসিক্যালি। ওকে, অর্থাৎ আমাদের বদ্ধ সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে কি হলো, যে আমাদের শক্তির আদান প্রদান হবে, কিন্তু ভরের কোনো চেঞ্জ হবে না। ওকে, শক্তির আদান প্রদান হবে, বাট ভরটা আমাদের ধ্রুব থেকে যাবে, ভরের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, ভরের আদান প্রদানটা হয় না, শক্তির আদান প্রদান হয়। তো এটা আমরা কিরকম ভাবে বলতে পারি, যেমন আমরা একটা সিস্টেমকে যখন ঢাকনা দিয়ে ধরো পানিটাই ফুটাবা, বা পানিকে কিছুটা তাপ দিচ্ছ, ওকে, তো তাপ দিচ্ছ, অলরেডি ধরো তাপ দিয়েছি আমরা 100 জুল পরিমাণ তাপ তাকে দিলাম। তো তাপ দেওয়ার পরে আমার এখন চুলা অফ করে রাখলাম, আমি এখন ঢাকনা দিয়ে দিলাম সেটার মধ্যে। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে কি ঘটবে, আমাদের রেডিয়েশন প্রক্রিয়া কিন্তু তাপ ঠিকই আদান প্রদান করবে, কিন্তু আমার পাত্রের ভিতরে যে পানির পরিমাণটা, সেই পানির পরিমাণটা কিন্তু চেঞ্জ হবে না। তার মানে ভরটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে। তো যে সকল সিস্টেমে ভরের কোনো আদান প্রদান বা ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু শক্তির আদান প্রদান হবে, ওই ধরনের সিস্টেমকে আমরা বেসিক্যালি বলে থাকি বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। ওকে, আশা করি বুঝার কথা। হ্যাঁ দীপক, চিত্র কিন্তু বইয়ে পাবা না, ঠিক আছে, চিত্র তোমাদের কোনো বাজারে কোনো রাইটারের বইয়েই নাই। সো চিত্রটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই চিত্রটা দেখলেই কিন্তু তোমরা পুরো কনসেপ্টটা বুঝে ফেলতে পারবা। বই থেকে ডেফিনিশন মুখস্থ করার দরকার নাই ভাই, চিত্র দেখে নিজের ভাষায় বলো, কাজ শেষ। কি চিত্র দেখে আমি কি বুঝতেছি, যে এই সিস্টেমে আমার শক্তির বিনিময় হচ্ছে, বাট ভরের কোনো বিনিময় কিন্তু হয় নাই, আমি কিন্তু ভরটা মুছে দিয়েছি, তার মানে ভর এখানে চেঞ্জ হবে না, ভর যা আছে তাই থাকবে। তার মানে যে সকল সিস্টেমে শক্তির বিনিময় হয় কিন্তু ভরের বিনিময় বা ভর ধ্রুব থাকে, সেই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি বদ্ধ সিস্টেম। চিত্র অবশ্যই তুলবা তোমরা, তোমাদের কাজে আসবে। ওকে, নোট করার ক্ষেত্রে চিত্রটা লিখে সংজ্ঞাটা দিও, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, তো আমরা সবাই ওপেন সিস্টেম শিখে ফেলছি, বদ্ধ সিস্টেম শিখে ফেলছি। এখন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আইসোলেট সিস্টেম। আচ্ছা, আইসোলেটেড সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা সিস্টেম। এখন এই সিস্টেমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে
আমি তোমাদেরকে জাস্ট একটা বিষয় একটু শেয়ার করি। ধরো তোমরা ঈদে বাড়িতে বেড়াতে যাবা, গ্রামে চলে যাবা বা কোথাও বেড়াতে চলে যাবা, ফ্যামিলির কেউ থাকবে না, তখন তোমরা কি করো? তোমাদের পুরো রুমটাকে সুন্দর করে তালাবদ্ধ করে চলে যাও, জানালা সবকিছু কিন্তু অফ করে ফেলো। তো এজ এ রেজাল্ট কি ঘটতে পারে? এজ এ রেজাল্ট হচ্ছে কি, যে আমার যে রুমটা, আমরা যখন স্বাভাবিকভাবে একটা রুমে স্টে করি তখন জানালা খোলা থাকে, ফ্যান চলে, প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি ভাবে আদান প্রদান হইতে পারে। বাইরে থেকে বাতাস ভিতরে আসতেছে, ভিতর থেকে বাইরে যাচ্ছে, না হলে কিন্তু আমরা আসলে টিকতে পারতাম না একটা রুমের মধ্যে যদি সবকিছু আমরা বন্ধ করে রাখি। ঠিক আছে? তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যে ব্যবহারটা করি সেটা কিন্তু আমাদের ওপেন সিস্টেমের মতো। ওকে, সবকিছু অনবরত বাতাস ভেতর থেকে বাইরে আসতেছে, বাইরে থেকে ভিতরে যাচ্ছে, শক্তিরও আদান প্রদান হচ্ছে ওপেন সিস্টেমের মতো। আমরা যখন স্বাভাবিকভাবে একটা রুমকে ব্যবহার করি, এখন এই রুমটা যখন আমরা ব্যবহার করব না, আমরা কোথাও বেড়াতে চলে যাচ্ছি বা আমরা কোথাও যাচ্ছি, যাওয়ার আগে কি করি? রুমটাকে ভালো করে লক করে ফেলি, জানালা লক করে সবকিছু লক করে ফেলি। হ্যাঁ, অনেকে বলতে পারবে হ্যাঁ দরজার নিচে তো একটু জায়গা থাকে, হ্যাঁ ওটাকে আপাতত উজ্জ্বল রাখো, ওটা মাথায় রাখার দরকার নেই। ধরো কোনো কিছু ফাঁকা নাই, কোনো দিক থেকে আলো বাতাস কিছু প্রবেশ করার সুযোগ নেই, এমন একটা অবস্থা করে ফেললাম রুমে লক করে, তাহলে কি হবে? রুমের ভিতরে আগে থেকে যে তাপ শক্তি ছিল সেটুকুই পুরো রুমের মধ্যে ঘোরাঘুরি করবে, বাতাস যেটুকু ছিল সেটুকুই রুমের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে, কোনো কিছু কিন্তু কমবেও না বাড়বেও না। তুমি যখন অনেক দিন পরে বের হয়ে 2-3 দিন পরে আবার আসবা, রুম খুলবা, রুম খোলার পরে কিন্তু তোমার ওই রুমে কি হবে? ওই যে বাতাস ছিল, তাপ ছিল, বেসিক্যালি কিন্তু অনেকে ফিল করতে পারো। আমরা নরমালি কিন্তু কয়েকদিন পরে আইসা একটা বদ্ধ রুমকে যখন ওপেন করি, আমি জানি সবাই কিন্তু ফিল করতে পারে, এটা আসলে ফিলিং এরই বিষয়, বোঝানো সম্ভব না, যে কেমন যেন একটা ভ্যাপসা ভ্যাপসা একটু হালকা গরমও অনুভূত হয় আমাদের, আর রুমটা কেমন যেন একটু স্মেলি হয়ে যায়। ঠিক আছে? কারণ হচ্ছে এরা চারপাশে ঘোরাঘুরি করছে, কিছু বেরও হতে পারে নাই, বা ভিতর থেকে আবার বাইরে থেকে কিছু প্রবেশও করতে পারে। ওকে, তো এই যে কন্ডিশনটা আমরা বাইরের পারিপার্শ্বিক, যেটা পারিপার্শ্ব অলরেডি আজকে দেখাইছি তোমাদেরকে, যে সারাউন্ডিং, সেটার সাথে তাকে আমরা কি করতেছি? পুরোপুরি আলাদা করে দিচ্ছি। ওকে, মানে এমন ভাবে আলাদা করতেছি যেন ওই যে তাপ শক্তি রেডিয়েশন প্রক্রিয়া যে চলে যাবে সেটাও সম্ভব না। ওকে, অর্থাৎ তাকে মারাত্মক ভাবে আমরা আইসোলেট করে ফেলছি, যে কোনো কিছুই যেন ভিতরে আসতে না পারে, বের হইতে না পারে। যেমন একটু আগে যেমন বলছি, আমি পানিকে ঢাকনা দিয়ে আটকায় দিলাম, পাতিলটা বা কেটলিটা, তখন কিন্তু ওটাও কিন্তু লক করা, বাট হ্যাঁ ওটা কিন্তু আইসোলেট করি নাই আমরা। কারণ কি? কারণ আমাদের ওই পাত্র থেকে তাপ রেডিয়েশন প্রক্রিয়া বের হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আইসোলেট বলতে বুঝাচ্ছি যে এবার এই পাত্রটাকে চারপাশ দিয়ে যদি মোটা স্তরের কাদামাটি দিয়ে আটকে দেই, বা অ্যাসবেস্টস দিয়ে কভার করে দেই, বা এমন কিছু দিয়ে কভার করি যেন তাপ শক্তিটা চাইলেও বের হইতে না পারে। যেমন আমাদের ফ্লাক্স, আমরা চা গরম করে ফ্লাক্সে রাখি, ফ্লাক্স কিন্তু অনেকক্ষণ ধরে চাটাকে গরম রাখে, তার মানে এই ফ্লাক্স হচ্ছে একটা কি? আইসোলেট সিস্টেম। ওকে, তো বাস্তবে আমাকে যদি বলা হয় যে ভাইয়া বাস্তবে কি আসলে আইসোলেট করা সম্ভব, তো আমি বলবো যে ইম্পসিবল, 100% আইসোলেট করা কখনোই সম্ভব না। যদি সম্ভব হইতো তাহলে কিন্তু ফ্লাক্সের চা একটা পর্যায়ে গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ঠান্ডা হয়ে যাইতো না, সারা জীবনই কিন্তু গরম থাকতো। তোমরা কিন্তু দেখো তোমাদের ফ্লাক্সের চা কিন্তু কোনো না কোনো সময় গিয়ে কিন্তু তাপমাত্রাটা তার নেমে যাচ্ছে এবং সে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আইসোলেট সিস্টেম কি আমরা অলরেডি বুঝলাম, যে আইসোলেট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে শক্তি এবং ভর কোনোটারই বিনিময় হবে না বা আদান প্রদান হবে না, সেই ধরনের সিস্টেমকে আমরা আইসোলেট সিস্টেম বলি। আর বাস্তবে এই ধরনের সিস্টেম পাওয়া খুবই টাফ। এক্সাম্পল তোমরা কেটলির কথা বলতে, চায়ের যে ফ্লাক্স সেটার কথা নিতে পারো, যে চায়ের ফ্লাক্সটা একটা আইসোলেট সিস্টেমের মতো কাজ করে। এখানে আমরা চাকে রেখে যদি আটকে দিই তাহলে চাটা অনেকক্ষণ গরম থাকে। কেন? কারণ এর তাপ বাইরে আসতে পারে না, আবার ভিতরে আমরা কোনো চাও কিন্তু আর দিচ্ছি না। ওকে, আমরা কিন্তু চার পরিমাণ চেঞ্জ করি হচ্ছে কেটলির মুখটা, ফ্লাক্সের মুখটা একটু ঘুরে খুলে চা নেই, ওকে, পরে আবার আটকে দিচ্ছি। তো নরমালি কিন্তু ওরা নিজে নিজে কিন্তু বেসিক্যালি তাদের ভরের চেঞ্জ করতে পারতেছে না, আবার তাপও চেঞ্জ করতে পারতেছে না। তো অ্যাজ এ রেজাল্ট এই ধরনের সিস্টেমকে আমরা বিচ্ছিন্ন বা আইসোলেট সিস্টেম বলবো। তাহলে আমরা বিচ্ছিন্ন বা আইসোলেট সিস্টেম বলতে এক কথা যেটা বুঝবো, যে সকল সিস্টেমকে আমরা সিস্টেমে আমরা ভর এবং শক্তি, তাপ শক্তি কোনোটারই পরিবর্তন করতে পারি না বা পরিবর্তন হয় না যে সকল সিস্টেমে, সেই ধরনের সিস্টেমকে আমরা আইসোলেট বা বিচ্ছিন্ন সিস্টেম বলে থাকি। তো আশা করি আমরা সিস্টেমের যে তিনটা প্রকারভেদ বা ক্লাসিফিকেশন আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি, ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, তো আমরা যদি সিস্টেমটা বুঝতে পারি, ব্যাখ্যা খুব একটা আছে, ভাইয়া যেটা বলছি সেটাই তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। চিত্র তো ভাইয়া এঁকেই দিলাম, ফার্স্ট চিত্রটা আমি আবারও এঁকে দিচ্ছি। ওপেন সিস্টেমের চিত্রটা হচ্ছে আমাদের শক্তি প্রবেশও করবে, শক্তি বেরও হয়ে যাবে, অর্থাৎ শক্তি বিনিময় হবে।
শক্তি বলতে অবশ্যই তাপের চ্যাপ্টার, তাই তাপ শক্তি বুঝবা। শক্তি ইন করবে, শক্তি আউট হবে, ঠিক আছে। আবার এখানে ভর ইন করবে, ভর আউটও হবে। ওকে, অর্থাৎ ভর শক্তি দুইটারই চেঞ্জ হচ্ছে যে সকল সিস্টেমে, তাদেরকে আমরা বলে থাকি ওপেন সিস্টেম। ওকে, আর বদ্ধ সিস্টেমটা কি? সেটা হচ্ছে শুধু শক্তিটাই ইন হবে, মানে শক্তিরই পরিবর্তন হবে। ওকে, কিন্তু ভরের কোনো প্রকার চেঞ্জ হবে না, তাহলে ওই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি বদ্ধ সিস্টেম। ওকে, আর আইসোলেট সিস্টেম তো অলরেডি বলছি, শক্তি এবং ভর কোনোটারই পরিবর্তন বা বিনিময় হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটা চিত্র। চিত্র তিনটা একটু মাথায় রাখো তোমরা। তো আমরা সিস্টেম কি শিখে ফেললাম, অর্থাৎ আমাদের এতক্ষণ ধরে যে লেকচারটা ছিল সেটা ছিল তাপগতীয় সিস্টেমের উপরে। তো আশা করি আমরা তাপগতীয় সিস্টেমটা কি মোটামুটি ভাবে সবাই বুঝতে পারছি, যে এটা হচ্ছে কোনো একটা পদার্থ বা বস্তুকে একটা বেষ্টনী দ্বারা আবদ্ধ করলে ওই বেষ্টনীর ভিতরে আবদ্ধ বস্তু বা পদার্থটাকে আমরা বলে থাকি সিস্টেম বা তাপগতীয় সিস্টেম। তাপগতীয় স্থানাঙ্ক কি? তাপগতীয় স্থানাঙ্কটা হচ্ছে যে সিস্টেমের অবস্থাটা তিনটা বিষয়ের উপর ভিত্তি করে তার গতিটা নিয়ন্ত্রণ করে। নাম্বার 1 চাপ, নাম্বার 2 আয়তন, নাম্বার 3 পরম তাপমাত্রা। তো এই তিনটা রাশিকে আমরা তাপগতীয় স্থানাঙ্ক বলে থাকি। সারাউন্ডিং কি? যে সিস্টেম চারপাশে, তার সিস্টেম তার চারপাশে সিস্টেমের বাইরের যে পরিবেশটা, সেই পরিবেশটাকে আমরা বলে থাকি তার সারাউন্ডিং বা পারিপার্শ্ব। এখন পরিবেশ এবং সিস্টেম যেই জিনিসটা দিয়ে বিচ্ছিন্ন অবস্থা থাকে বা আলাদা করা হয়, পৃথক করা হয় পরিবেশ এবং সিস্টেমকে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি বাউন্ডারি বা বেষ্টনী। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। সিস্টেম কয় প্রকার? সিস্টেম তিন প্রকার। একটা হচ্ছে ওপেন সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজ সিস্টেম, আরেকটা হচ্ছে আইসোলেট সিস্টেম। সেটা অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করে ফেলছি। তাহলে আমাদের তাপগতীয় সিস্টেম কি মোটামুটি ভাবে সবার ক্লিয়ার হয়ে যাওয়ার পর, তো আমি এখন নেক্সটে চলে যাব। ওকে, তো নেক্সট যেটা সেটা হচ্ছে যে অন্তস্থ শক্তি। মানে ভাইয়া আমি তাপগতিবিদ্যা প্রথম সূত্র বোঝানোর জন্য আমার কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে তারপর সূত্রটা বুঝতে হবে। তো এবার আমাদের যে বিষয়টা জানতে হবে যে সিস্টেমটা মানে আমার সিলিন্ডার বা বেলুনের ভিতরে আবদ্ধ যে গ্যাসটা, সেই গ্যাসের নিজস্ব একটা শক্তি থাকে প্রত্যেকটা পদার্থেরই। শুধু গ্যাসের কথা বললে হবে না, যে কোনো পদার্থেরই তার নিজস্ব একটা এনার্জি থাকে, তার মধ্যে সেটা থাকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বের উপর ভিত্তি করে সেই এনার্জিটাকে আমরা কাজে লাগাতে পারি। ওকে, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমি একটা ইটকে মাটি থেকে 10 ফুট উপরে উঠায় রাখি। এখন মাটি থেকে 10 ফুট উপরে উঠায় রাখার কারণে ওর কিন্তু নিজের মধ্যে একটা শক্তি জমা হয়ে আছে, ঠিক আছে। এই শক্তিটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। কি করব? যখন আমি ইটটাকে ছেড়ে দিয়ে নিচে কিছু রাখবো, তখন নিচে যে জিনিসটা থাকবে সেটাকে কিন্তু সে আঘাত করে তার একটা আমূল চেঞ্জ করতে পারে। যেমন কারো পা রাখলে সে পায়ে মারাত্মক ব্যথা পাবে। বা ধরো তোমরা এটা দেখছো কিনা বা চিন্তা করছো কিনা কখনো, একটা বরফকে আমি মাটি থেকে 10 ফুট উপরে উঠে রাখলাম। এখন এই বরফটা যখন আমি ছেড়ে দিব, তখন সেই বরফটা ওই যে মাটি থেকে 10 ফুট উপরে উঠে রাখছি, বরফের মধ্যে একটা শক্তি জমা আছে যেটা নাম হচ্ছে mgh, অর্থাৎ আমার গ্র্যাভিটেশনাল একটা শক্তি তার মধ্যে জমা হয়ে আছে। ওকে, বিভব শক্তি যেটাকে আমরা বলে থাকি। তো এই mgh-টা কি করে? বরফটা যখন আমি ছেড়ে দিব, অর্থাৎ তার পরিস্থিতিটা আমি চেঞ্জ করতেছি, তার অবস্থানটার আমি একটা পরিবর্তন করতেছি, তখন বরফটা নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যাইতে থাকে। নিচে কতটুকু আসবে ভাই? ওই যে 10 মিটার উপরে উঠেছি, তার মানে সে 10 মিটার নিচে আসবে। যখন সে 10 মিটার নিচে আসবে, নিচে আসার পর সে কি করবে? তোমার মাটিতে আঘাত করলো বা যে কোনো জায়গায় আঘাত করলো, তো উপর থেকে নিচে আসার সময় তার যে শক্তিটা জমা ছিল বিভব শক্তি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গতি শক্তিতে রূপান্তরিত হয়। এবং এই গতি শক্তিটা কি হয়? পরবর্তীতে মাটিতে যখন আঘাত করে, তখন সেখানে আমরা স্লাইটলি একটা শব্দ শুনতে পাই। এবং যেখানে আঘাত করে সেখানে কিন্তু তোমরা জানো, আমি তোমাদেরকে বলছি যে কোথাও কোনো আঘাতপ্রাপ্ত হইলে বা ঘর্ষণ সংঘর্ষ হইলে বা ঘর্ষণ হলে সেখানে কিন্তু তাপ উৎপন্ন হয়। তার মানে আমার এই গতি শক্তিটা মাটিতে আঘাত করার পরে শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর হয়েছে।
ওকে, এই জন্য অনেক সময় বলা হয় যে 10 মিটার উপর থেকে কোনো পানি যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই পানিটা নিচে আসলে তার তাপ পানিটাকে একটু তুলনামূলকভাবে গরম অনুভূত হয় কেন। তাহলে এই যে এখন তোমরা অ্যান্সার করতে পারবা যে ভাই গরম অনুভূত হওয়ার কারণটা হচ্ছে সে যখন নিচে এসে আঘাত করে কোনো বস্তুর উপরে সেখানে একটা সংঘর্ষ হয়ে কিছু তাপ উৎপন্ন হয়, ওই তাপটা তো পানির মধ্যে থেকে যাচ্ছে, তাহলে নতুন উদ্ভব হয়ে পানি সেই তাপটাকে তার মধ্যে কি ছড়ায় নিছে। এজ এ রেজাল্ট কম্পেয়ারি যেহেতু একটু তাপ শক্তি উৎপন্ন হয়েছে আমার 10 ফুট উপরের তুলনায়, তাহলে 10 ফুট উপরের পানি আর নিচের পানিটার মধ্যে কিছুটা তাপের পার্থক্য পরিলক্ষিত হয়। ওকে, তো যাই হোক মূল কথা কনসেপ্টটা আমি কি বলতে চাচ্ছি যে কোন একটা বস্তু সব সময় সর্বদাই তার অবস্থার উপর কন্ডিশনের উপর ভিত্তি করে তার মধ্যে কিছুটা শক্তি জমা রাখে বা তার মধ্যে কিছুটা শক্তি থাকে। এই শক্তিটা 100% আমরা পরিমাপ করতে পারবো না, আমরা এর পরিবর্তনটা পরিমাপ করতে পারবো। ঠিক আছে, আমি আজকেই শিখাবো পরিবর্তন কিভাবে পরিমাপ করা যায়। তো কোন বস্তুর মধ্যে কতটুকু ইন্টারনাল এনার্জি আছে এটা একেবারে অ্যাকুরেটলি পরিমাপ করা টাফ। তো যাই হোক মূল কথা হচ্ছে অন্তস্থ শক্তি বলতে কি বুঝি। এক কথায় অন্তস্থ শক্তি জিনিসটা কি তোমাদের বইয়ে আছে, তোমরা বইয়ের ভাষায় ডেফিনিশন লিখো, বাট কনসেপ্টটা কি যে একটা বস্তু ভিতরে তার কি একটা শক্তি থাকে, প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা বস্তুর মধ্যেই অভ্যন্তরে কিছু শক্তি থাকে, সেই শক্তিটা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা কাজে লাগাইতে পারি, মানে কাজে রূপান্তর করতে পারি ওই শক্তিকে ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তাহলে যেই শক্তিটা কোন একটা বস্তুর মধ্যে অবস্থান করে সর্বদা সেই শক্তিটাই আমরা বেসিক্যালি বলে থাকি তার অভ্যন্তরস্থ শক্তি বা অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তো এটা আমাদের টোটাল ইন্টারনাল এনার্জিটা আমরা যদি বস্তুর মলিকুলের উপর বেস করে বলি তাহলে কি রকম হবে, যে ধরো গ্যাসীয় পদার্থের ইন্টারনাল এনার্জি কি হতে পারে, যে গ্যাসীয় পদার্থের ইন্টারনাল এনার্জিটা বেসিক্যালি হয় কি দুই ধরনের। আমরা যদি বলি যে কোনো ইন্টারনাল এনার্জিকে আমরা মোটামুটি এখানে দুইটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে যে গ্যাসীয় কণাগুলোর মধ্যে কি আছে, গতিশক্তি আছে। এই যে শক্তি রিলেটেড কিন্তু শক্তির সমবিভাজন নীতিতে আমি তোমাদেরকে বুঝাই আসছি, সেখান থেকে কিন্তু তোমরা জানো যে তাদের মধ্যে কি কি শক্তি থাকতে পারে। তো তার মধ্যে এলোমেলো ভাবে গ্যাসীয় কণাগুলো এলোমেলো ভাবে ছুটাছুটির কারণে, ভাইব্রেশন হওয়ার কারণে, গতির কারণে তার মধ্যে একটা গতি শক্তি থাকে গ্যাসের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদের মধ্যে কিছুটা হইলেও কি থাকে, আমার এই আন্তঃআণবিক শক্তি কিন্তু তাদের মধ্যে থাকে, যেটাকে আমরা এখানে তাদের বিভব সুপ্ত অবস্থার যে শক্তিটা বা বিভব শক্তি হিসেবে বলতে পারি, যে তাদের মধ্যে যে আন্তঃআণবিক শক্তি সেটাকে আমরা এখানে বিভব শক্তির সাথে কম্পেয়ার করতে পারি। যেমন একটা রাবার নরমালি আছে, ওকে, তো রাবারটাকে আমি যখন টেনে নিচ্ছি তখন ছেড়ে দিলে আমরা কিন্তু তাকে টেনে নেওয়ার পরে যখন তার অনুপরমাণুগুলো কি অবস্থান আমরা চেঞ্জ করছি, পদার্থের গাঠনিক ধর্ম আমরা পড়েছিলাম, অবস্থানগুলোকে আমরা চেঞ্জ করছি। ওকে, যখন ছেড়ে দিচ্ছি তো আমি তার অবস্থা চেঞ্জ করার কারণে ছেড়ে দিলে সেখানে একটা গতি সৃষ্টি হয়, কিন্তু আমরা অনেক সময় হাতে লাগলে ব্যথা পাচ্ছি। ওকে, তো মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থের মধ্যেই কিছুটা শক্তি থাকে যাকে চেঞ্জ করে আমরা কাজে লাগাতে পারি। ওকে, তো আমাদের অন্তস্থ শক্তি, তাহলে আমরা বুঝতে পারছি যে অন্তস্থ শক্তি হচ্ছে কোন একটা বস্তু বা পদার্থের অভ্যন্তরে যে শক্তিটা অন্তর্নিহিত থাকে যাকে আমরা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে বস্তুর অন্তস্থ শক্তি। ওকে, তো এখন অন্তস্থ শক্তি তো আমরা বুঝলাম। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে অন্তস্থ শক্তি কিসের উপর নির্ভর করে, হ্যাঁ তোমাদের কয়েকটা রাইটার পড়লে হয়তো এই কোশ্চেনটা পাইতে পারো, কোন রাইটারের বইয়ে আছে কোন রাইটারের বইয়ে নাই, হয়তো ইসাকে থাকলে তপনে নাই, মানে একটা বই থেকে আসলে কখনোই একটা চ্যাপ্টার সম্পর্কে প্রপার নলেজ পাওয়া যায় না। ওকে, তো এই কোশ্চেনটা কিন্তু অ্যারাইজ হইতে পারে যে হ্যাঁ অন্তস্থ শক্তি জিনিসটা কিসের উপর ভিত্তি করে বাড়বে, কিসের উপর ভিত্তি করে কমবে। ওকে, অন্তস্থ শক্তি তো বুঝাইলেন যে একটা বস্তুর ভিতরে যেটা থাকে, তাহলে কি সব বস্তুর ভিতরে কি সমান পরিমাণ থাকবে, বা একই বস্তুর বিভিন্ন অবস্থায় কি অন্তস্থ শক্তি সেম হবে? না, বিভিন্ন অবস্থায় ধরো একজন 20 ডিগ্রি সেলসিয়াসে আছে তখন তার অন্তস্থ শক্তি, আর একজন 5 ডিগ্রি সেলসিয়াসে আছে, সেম বস্তুই 5 ডিগ্রি সেলসিয়াসে, তখন তার অন্তস্থ শক্তি কিন্তু এক হবে না। ওকে, তো অন্তস্থ শক্তি তাহলে কিসের উপর নির্ভর করে? ওকে, কিছুক্ষণ আগে ভাই আপনি আমাদেরকে পড়াইছেন যে একটা সিস্টেম তাপমাত্রা, পরম তাপমাত্রা, চাপ এবং আয়তন এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে চেঞ্জ হয়। তাহলে বলা বাহুল্য যে অন্তস্থ শক্তি তিনটা বিষয়ের উপর নির্ভর করে। সবাই কিন্তু এটাই মনে করবে এবং এটাই বুঝে নিবে, এবং আমরা গ্যাস চ্যাপ্টার থেকেও যা পড়ছি এইটাই সবাই বলবে যে হ্যাঁ ভাইয়া অন্তস্থ শক্তি আমাদের তাপ, চাপ এবং আয়তন, এই তাপমাত্রা, চাপ, আয়তন এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তা আমাকে যদি এটা বলা হয় আমি বলবো অবশ্যই না, এটা ভুল। আমাদের কখনোই অন্তস্থ শক্তি তিনটা বিষয়ের উপরই নির্ভর করে না। এটা একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি আমাদের আসিফকে নিয়ে কথা বলতেছি, তা আসিফ সুন্দর করে বসে আছে, এটা হলো আমাদের আসিফ। আসিফের চাপ
ধরো পি, ধরো সে 2 atm চাপে আছে, তারপরে ধরো তার আয়তন হচ্ছে 4 মিটার কিউব এবং তার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের আসিফের বর্তমান কন্ডিশন। এখন ধরো সেম ডুপ্লিকেট আছে, সেম আছে, ওকে। তার আয়তন আমি ধরো 4 মিটার কিউবই দিচ্ছি, তার চাপও আমি দিলাম 2 অ্যাটমসফিয়ার, কিন্তু তার তাপমাত্রাটা দিলাম আমি 10 ডিগ্রি সেলসিয়াস। এরা একে অপরের কাছাকাছি আসছে। যখন পরস্পরের কাছাকাছি আসবে আমাকে একটু ইনবক্সে জানাও যে এদের মধ্যে কি চেঞ্জটা হতে পারে, একটু ইনবক্সে জানাও সবাই। ওরা যখন পরস্পর কাছাকাছি আসবে তখন তাদের মধ্যে কি চেঞ্জটা হতে পারে। আসিফ, ইন্টারনাল এনার্জির সংজ্ঞাটা বইয়ে পাবা, ওটা লেখা না, তুমি বুঝো এখন, ঠিক আছে? লেখার জিনিসটা আমিই বলবো যে এটা লিখো, যেটা বইয়ে পাবা না সেটা ভাইয়াই বলে দিব যে এটা একটু লিখে রাখো, এটা তোমাদের বইয়ে নাই। হ্যাঁ, যেটা লিখতে হবে সেটা আমি বলবো, এখন হচ্ছে বুঝার কাজটা করো। ভেরি গুড সাদ, খুব চমৎকার বলছো যে ভাইয়া তাপ শক্তির আদান প্রদান হবে। এখানে কিছু একটা আদান প্রদান হবে, সেটা হচ্ছে কে? তাপ শক্তি। তো তাপ শক্তির আদান প্রদান হওয়ার পরে যে ব্যাপারটা হবে, নতুন অবস্থায় কি হবে? নতুন অবস্থায় আমরা সবাই জানি যে এটা আর এটা হচ্ছে কত? 40। তার মানে এটা হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাও হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলে থাকি সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় দুইজনের তাপমাত্রা সেম হয়ে গেল। তো এখন এই যে বিষয়টা একটু আমরা যদি ভালো করে চিন্তা করি যে এই দুইজনের মধ্যে চাপও সেম ছিল, আয়তনও সেম ছিল, কিন্তু এখন তাদের মধ্যে তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণে কিন্তু একটা জিনিস আদান প্রদান হয়েছে। কি একটা কিছু একটা আদান প্রদান হয়েছে, সেটা কিন্তু অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে জেনে আসছি। সেই কিছুটা হচ্ছে তাপ শক্তি। সবাই জানি আমরা অলরেডি যে তাপ শক্তি আদান প্রদান হয়েছে। তার মানে কি ওর অভ্যন্তর থেকে কিছু একটা শক্তি বের হয়ে গেছে। এই শক্তিটা বের হওয়ার ফলে কি কাজ হয়েছে, মানে কাজটা কি হয়েছে? এখানে আমাদের এই বস্তুটা কিছুটা উত্তপ্ত হয়েছে, এজ এ রেজাল্ট তার তাপমাত্রা 10 থেকে বেড়ে 20 ডিগ্রি হয়েছে। মানে কাজ আমাদের এখানে এটাই হয়েছে। তাহলে তাপ শক্তিটা ব্যবহৃত হয়ে আমাদের একটা কাজ হয়েছে এখানে। তো মূল কথা হচ্ছে কি যে এই বস্তুটার ভিতরে কি এখন আর আগের মতো শক্তি আছে? একটু আগে তার ভিতরে যে পরিমাণ শক্তি ছিল, এখন কি এই অবস্থায় সেম পরিমাণ শক্তি আছে কিনা আমাকে একটু বলো তো। বা এই বস্তুটার ভিতরে আগে যে পরিমাণ শক্তি ছিল, এখন কি তার সেম শক্তি আছে? আমাকে একটু ইনবক্সে জানাও যে এখন কি তাদের দুইজনের শক্তিটা আগের মতো আছে কিনা। ভিতরে যে শক্তিটা, তাদের অভ্যন্তরে যে শক্তিটা 30 ডিগ্রি সেলসিয়াসে ছিল বা 10 ডিগ্রি সেলসিয়াসে ছিল, সেটা কি আর এখন আগের মতো থাকবে? সবাই একটু আমাকে জানাও আগের মতো থাকবে কিনা। ওকে, আমাদের সাহিব রবিউল ইসলাম সে বলেছে থাকবে না। অবশ্যই 100% কারেক্ট অ্যানসার যে থাকবে না। কেন? কারণ এখান থেকে কিছু একটা শক্তি বের হয়ে গেছে, আবার এখানে কিছু একটা শক্তি প্রবেশ করছে। তার মানে কি যে এর অভ্যন্তর থেকে একটা শক্তি বের হয়ে গেছে, তার মানে তার অন্তঃস্থ শক্তিটা হ্রাস পাইছে আর ওর শক্তিটা বৃদ্ধি পাইছে। তো ভাইয়া মূল কথা হচ্ছে যে তোমরা আমাকে এখন তাহলে বলো যে অন্তঃস্থ শক্তি কমবে না বাড়বে, কম না বেশি, এটা মূলত কার উপর ডিপেন্ড করতেছে? চাপ, আয়তন না তাপমাত্রা? আমাকে একটু কমেন্টে জানাও যে আমাদের তার মানে এই যে एग्जांपलটা এটা তোমরা লিখতে পারো, সমস্যা নাই, বা পরবর্তীতে এটাকে বুঝে একটু নিজের ভাষায় লিখো। ভাই লেকচারটা আবার একটু চেক করে ভিডিওটা আবার একটু অন করে তোমরা দেখে নিতে পারো। আর আজকে থেকে আমি ইউটিউবে দিব, যাদের ইউটিউব লিংকটা লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি লিংকটা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি এখন যে এই যে এখানে আমাদের মূল কথা, আমি এই एग्जांपलটা দিয়ে তোমাদের যে বিষয়টা বুঝাইতে চাইছি যে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা মূলত এই তিনটা রাশি চাপ, আয়তন, তাপমাত্রা কার উপর ডিপেন্ড করতেছে। তোমরা এই एग्जांपल থেকে ক্লিয়ার হয়ে যেতে পারো। অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাও। ওকে, হ্যাঁ, আসিফ খান সে বলছে তাপমাত্রা, একেবারে একদম কারেক্ট অ্যানসার যে আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করবে অন্তঃস্থ শক্তি। তাহলে আজকে থেকে আমরা মাথায় রাখবো যে যখন আমাদের অন্তঃস্থ শক্তি বাড়াইতে হবে আমরা তাপমাত্রা বাড়ায় দিব, যখন আমাদের অন্তঃস্থ শক্তি কমাইতে হবে আমরা তাপমাত্রা কমায় দিব।
ওই চাপ এবং আয়তনকে চেঞ্জ করলে আমাদের অন্তস্থ শক্তির কোনো প্রকার পরিবর্তন হবে না। ওকে, তাহলে আজকে থেকে আমরা জেনে গেলাম যে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি কার উপর ডিপেন্ড করবে? তাপমাত্রার উপরে। আমি যদি কখনো তাপমাত্রা চেঞ্জ করি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, আমি যদি কখনো তাপমাত্রা চেঞ্জ না করি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। আমি তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে অভ্যন্তরীণ শক্তি কমবে। ওকে, তো সবাই আশা করি এটা ভালোভাবে বুঝেছো। তো ভাইয়া একটা প্রকল্প বলবো এই বিষয়টার উপরে। আমি যা বলছি এই কথাগুলো মিস্টার জুল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক করে সেও এই একই কথাই বলছে। তো এই কথাটা একটু লিখে রাখো, আমি বলতেছি তোমাদেরকে। সবাই একটু লেখো। লেখাটা এইভাবে হবে যে কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি কোন বিষয়ের উপর নির্ভর করবে তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্যার জুল নিম্নোক্তভাবে প্রকাশ করেছেন। আমি আবারও বলতেছি, কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি কোন বিষয়ের উপর নির্ভর করবে তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জুল নিম্নোক্তভাবে প্রকাশ করেছেন। লেখাটা হচ্ছে, আমি বলতেছি, রঙিন কলমে লিখো বা পরে লিখে নিও। কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে। শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে। এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। একে মেয়ারের প্রকল্প বা মেয়ার হাইপোথেসিসও বলা হয়। ঠিক আছে, তো আমি যদি কখনো তোমাদেরকে বলি যে মেয়ার প্রকল্পটা কি, তাহলে এই যে জুল যে কথাটা বলছে এটাই বলে দিও। ঠিক আছে, মেয়ারের প্রকল্প, একে মেয়ারের প্রকল্প বা মেয়ার হাইপোথেসিস বলা হয়। মেয়ারস হাইপোথেসিস। ওকে, মেয়ারের প্রকল্প বা মেয়ারস হাইপোথেসিস বলা হয়। তো আমরা জেনে গেলাম যে আমাদের ইন্টারনাল এনার্জিটা কি, যে কোন একটা বস্তুর কোন একটা নির্দিষ্ট অবস্থায় যে শক্তিটুকু তার অভ্যন্তরে থাকে সেটাই হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। ওকে, ইন্টারনাল এনার্জিটা আমাদের কিসের উপর নির্ভর করে? আমাদের স্যার জুল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে দিয়েছেন যে ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র তার তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। আর এইটাকে আমরা মেয়ারের প্রকল্প বলে থাকি। ওকে, যে পরীক্ষা নিরীক্ষা করে স্যার জুল যে কথাটা বলছে তার ওই কথাটাকে আমরা মেয়ারের প্রকল্প বলে থাকি বা মেয়ারস হাইপোথেসিস। পরীক্ষার হলে আসতে পারে জ্ঞানমূলক যে মেয়ারের প্রকল্পটি লিখো, তখন তোমরা বলবা যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। ওকে, তো আমরা ইন্টারনাল এনার্জি সম্পর্কে জেনে গেলাম যে ইন্টারনাল এনার্জিটা কি, এটা আমাদের খুব কাজে আসবে। ওকে, অনেক জায়গায় আমাদের এইটার ব্যবহারটা আছে, যেহেতু এটা একটা এনার্জি, স্বাভাবিক যে কোনো একটা এনার্জিকে আমরা কাজে লাগাতে পারবো। তো সেই ক্ষেত্রে এটার আমাদের প্রয়োজনীয়তা আছে। তো আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ানোর জন্য যে বিশেষ বিষয়গুলো জানা দরকার ছিল, দিস অলরেডি ডান। হ্যাঁ, আমি আবার একটু রিভাইজ করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার জন্য আমার এট ফার্স্ট তাপগতির সিস্টেম কি সেটা জানা দরকার ছিল। সিস্টেমটা সম্পর্কে জানার পরে আমরা সিস্টেমের ডেফিনিশন, প্রকারভেদ, ডেফিনিশন এগুলো আমরা একটু জানছি। তারপরে আমাদের নেক্সট যেটা জানা দরকার ছিল সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা কি। তো এই অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা সম্পর্কে আমরা জেনে গেছি। হ্যাঁ, ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। ওকে, ইন্টারনাল এনার্জি এটা প্রকাশকটা হচ্ছে বড় হাতের ইউ দিয়ে আমরা প্রকাশ করব।
তো ভাইয়া ইন্টারনাল এনার্জি সম্পর্কে আমরা একটা বিষয় জানছি, সেটা কি যে এই ইন্টারনাল এনার্জি কিসের উপর নির্ভর করে চেঞ্জ হতে পারে। তো ইন্টারনাল এনার্জিকে চেঞ্জ করতে হলে তোমাকে অবশ্যই যে তিনটা স্থানাঙ্ক তাপগতির চাপ, তাপমাত্রা এবং আয়তন, তার মধ্যে শুধুমাত্র তাপমাত্রাকে চেঞ্জ করলেই ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে ইন্টারনাল এনার্জি সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম, তাপগতীয় সিস্টেম সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা চলে যেতে পারবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে বিভিন্ন সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই তাপগতিবিদ্যা নিয়ে কি বলছে। তিনটা সূত্র দিচ্ছে, একটা হচ্ছে শূন্যতম সূত্র যেটা সাম্যাবস্থার সূত্র, আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আমাদের আজকের আলোচনা হচ্ছে প্রথম সূত্র। তো আমরা এখন শুরু করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মেয়ার একজনের নাম, হ্যাঁ, মেয়ারটা হচ্ছে একজনের নাম। ওকে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে সর্বপ্রথম তাপ এবং কাজ, মানে তাপ একটা শক্তি, এই শক্তিকে ব্যবহার করে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো তাপ এবং কাজ একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত, এটা নিয়ে সর্বপ্রথম আমাদেরকে স্যার জুল একটা কথা বলছে, এবং ওইটা কিন্তু আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা বলতে পারি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে স্যার জুল কি বলছে সেটা হচ্ছে ফার্স্ট কথা। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র সর্বপ্রথম হচ্ছে জুলের মতবাদ। ওকে, আমরা জুলের মতবাদ নিয়ে কথা বলতেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের মতবাদ। স্যার জুল কি বলেছেন, যে কোনো একটা সিস্টেম বা ব্যবস্থাকে আমি যে পরিমাণ তাপ দিব, কোনো একটা সিস্টেম বা ব্যবস্থাকে আমি যতটুকু তাপ দিব সে ঠিক ততটুকুই কাজ করবে। অর্থাৎ তার তাপ এবং কাজ একে অপরের সমানুপাতিক, অর্থাৎ আমি যে হারে তাপ বাড়াবো বা কমাবো কাজটাও ঠিক সেই হারে বাড়বে বা কমবে। ওকে, তো কথাটা কেমন দাঁড়াচ্ছে, উল্টা করে আমরা বলতে পারি যে কোনো একটা সিস্টেম বা সিস্টেমের উপর, কোন একটা তাপগতীয় সিস্টেমের উপর যেভাবে বলো আমরা যতটুকু কাজ করব বা যে হারে আমি কাজ করব, কাজ বাড়াবো বা কমাবো, আমার সিস্টেমের তাপের পরিবর্তনটাও ঠিক সেই হারে। উল্টা করে আমরা বলতে পারি। তাহলে আমরা মূল কথা তাহলে কি বলতে পারি, যে আমাদের সিস্টেমে যে কাজটুকু আমরা করব বা যে কাজটুকু হবে সেটা হচ্ছে সিস্টেমের সরবরাহকৃত তাপ। আমরা এইচ বলতে পারি, কিউ বলতে পারি। কারো কারো বইয়ে বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করবে, কারো কারো বইয়ে এইচ দিয়ে প্রকাশ করবে। তো আমরা কিউ দিয়ে হিটকে বুঝাই, এইচ দিয়েও হিটকে বুঝাই। ওকে, সো ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে কাজ সমানুপাতিক হচ্ছে তাপ বা প্রদত্ত তাপ, যেটা আমাদের স্যার জুল বলেছেন। তাহলে জুলের কথাটা আবারও বলি, এখান থেকে আমরা দেখে যেটা বলতে পারতেছি যে কোন একটা তাপগতীয় সিস্টেমে যে পরিমাণ কাজ করা হবে ঠিক সেই হারে আমাদের তাপ উৎপন্ন হবে। ওকে, তো বা তাপের পরিবর্তন হবে। তো এখান থেকে আমরা কিছু কাজ করতে পারি, যে সেটা হচ্ছে W আমরা সমানুপাতিক ধ্রুবক উঠায় H বলতে পারি, যে H। তো যেহেতু এটা জুলের সূত্র, তাই এখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে যে, এটা হচ্ছে জুলেরই একটা ধ্রুবক, এটা হচ্ছে জুলের ধ্রুবক। এই জুলের ধ্রুবকের নাম হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ওকে, বা জুলের যান্ত্রিক সমতাও বলতে পারে। কারো কারো বইয়ে সমতা বলবে, কারো কারো বইয়ে যান্ত্রিক তুল্যাঙ্ক বলবে। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে জুলের ধ্রুবক, জুলের ধ্রুবক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক। তো ভাইয়া জুলের কথাটা আমরা বুঝলাম, জুলের সূত্র থেকে আমরা W=JH পাইলাম। তো এটা আমাদের মাথায় রাখবো। এখন ভাইয়া আমি এই যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এটা একটু তোমাদের বলা দরকার, কারণ তোমাদের বই নাই। এটা কিন্তু লিখবা, হ্যাঁ, যান্ত্রিক তুল্যাঙ্কটা এই পুরোটাই, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তো এটা পুরোটাই থাকবে তোমাদের কাছে। তো যান্ত্রিক তুল্যাঙ্ক জিনিসটা কি এটা বোঝার জন্য আমি সূত্রটাকে একটু চেঞ্জ করে নিই। যে এর সংজ্ঞা দরকার আমার, তাই আমি একটু এভাবে লিখি, J কি আসে W/H। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডেফিনিশন দিতে পারি কি, ওয়াট পার হিট। তার মানে কোন একটা বস্তুর একক পরিমাণ তাপ বৃদ্ধি করার জন্য, আমি আবার বলতেছি, এটা সংজ্ঞা দিচ্ছি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিচ্ছি। সবাই একটু রঙিন কলমে হেডলাইন দিয়ে লেখো। কোন একটা বস্তুর বা সিস্টেমের, কোন একটা সিস্টেমের লেখো, কোন একটা সিস্টেমে এক একক তাপ বৃদ্ধি করার জন্য, কোন একটা সিস্টেমে এক একক তাপ বৃদ্ধি করার জন্য
যতটুকু কাজ করতে হয় তার পরিমাণকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জে বলা হয়। আবারও বলবো, কোন একটা সিস্টেমের তাপ 1 একক বৃদ্ধি করার জন্য কোন একটি সিস্টেমের তাপ 1 একক বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কাজ করতে হয় ওই পরিমাণ কাজকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা জে বলে। ওই পরিমাণ কাজকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা জে বলে। তো আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা জে কি বুঝে ফেললাম। তো যে সূত্রটা কি সেটা তো আমরা পেয়েছি। তো এখন ভাইয়া এখান থেকে কিছু স্পেসিফিক জিনিস আমি তোমাদেরকে লিখে দিব, সেটাও আমাদের আসলে থিংকিং থেকে আসবে, বইয়ের সূত্রগুলো দেওয়া নাই। তো এই যে জে এর মান, ওকে, জুলের ক্ষেত্রে আমরা যদি 1 জুল কাজের কথা বলি, মানে জে ইজ ইকুয়াল টু 1, মানে 1 জুল পরিমাণ তাপ বৃদ্ধি করার জন্য কতটুকু কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের জুল আর ক্যালোরি, আমাদের দুইটা তাপের একক আছে, একটা হচ্ছে জুল। তো ভাইয়া আমাদের 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। এটা একটু মাথায় রাখো তোমরা, জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক। তো আমি যদি 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে চাই বা আমি 1 জুল তাপ উৎপন্ন করতে চাই, সেটা একটা হবে জুলে, একটা হবে কি ক্যালোরি। তো আমাদের মূল কথা হচ্ছে যে একক পরিমাণের জন্য আমাদের জুল 1 জুল, 1 জুলের ক্ষেত্রে যে যখন 1, আমি আবারও বলতেছি, যখন জে এর মান হচ্ছে কি 1, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে বলতে পারি কি, যে জে ইজ ইকুয়াল টু 1 হলে, তোমরা জে ইজ ইকুয়াল টু 1 হলে আমরা কি বলতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ। আবারও বলতেছি যে যখন 1 জুল হবে তখন আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এইচ হবে। আচ্ছা, তো এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ, এইচ জিনিসটা কি তোমরা কিন্তু জানো, 9 10 এ পড়ে আসছো, হিট, তাপ। তো কোন একটা বস্তুর তাপ এটা বৃদ্ধি বা হ্রাস, মানে তাপের পরিমাণ বের করার জন্য কিন্তু একটা সূত্র আমরা শিখছি, বস্তুটার ভর যত বেশি হবে সে তত বেশি তাপ ধারণ করবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন মূল কথা হচ্ছে সেখান থেকে আমরা একটা বিষয় কিন্তু পড়ে আসছিলাম যে H ইজ ইকুয়াল টু ms ডেল টি। এই জিনিসটা কিন্তু আমরা সবাই পড়ছি। আমি আবার বলি, H ইজ ইকুয়াল টু ms ডেল টি কিন্তু আমরা সবাই পড়ছি। তাহলে আমি এই যে এই লাইনের পরে, এই লাইনের পর থেকে লিখতেছি, তাহলে আমি বা W ইজ ইকুয়াল টু কিন্তু ms ডেল টি বলতে পারি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে একটা বরফ কি করলাম, আমি উপর থেকে নিচে ফেলে দিলাম, একটা উচ্চতা দিয়ে দিছি, সেটাতে আসতেছে একটু পরে, তো বরফটা নিচে আসার পর গলে পানিতে পরিণত হয়ে গেছে। তাহলে কি অবশ্যই তার তাপমাত্রা বাড়ছে। তাহলে এখন কতটুকু বাড়ছে, এই যে ডেল টি থেকে কিন্তু আমরা বের করতে পারবো যে তার কতটুকু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা বের করলে আমরা বলতে পারবো কতটুকু বাড়ছে। ওকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমার এই সূত্রটা কিন্তু কাজে আসবে। আচ্ছা, তাহলে এটা একটা সূত্র। এরপরে আমরা আরো একটু কাজ করতে পারি, সেটা কি, যে কাজ। এখন দেখো বরফটা যখন 10 মিটার উপর থেকে পড়তেছে, 10 মিটার উপরে থাকা অবস্থায় বরফে কি একটা শক্তি আছে, ইন্টারনাল এনার্জি আছে, সেটা কি, আমার তার মধ্যে যে শক্তিটা আছে সেটা হচ্ছে mgh। আমরা জানি যে সেই শক্তিটাই কিন্তু কাজে পরিণত হয়েছে, অর্থাৎ তাকে আমি 10 মিটার উপরে উঠানোতে যে কাজটুকু করছি তার মধ্যে কিন্তু সেই শক্তিটুকুই জমা হয়েছে। তাহলে আমার সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে বলতে পারি mgh is equal to ms del t। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা, mm কাটা gh is equal to ms s del t বলতে পারি। আবার এটাকে আমি এটা না বলে কিন্তু আরো একটা সূত্র বলতে পারি, সেটা কি, যে mgh টাই কিন্তু, এই mgh কিন্তু পরবর্তীতে হাফ mv স্কয়ারে রূপান্তর হয়, অর্থাৎ এই বিভব শক্তিটি পরবর্তীতে গতি শক্তিতে রূপান্তর হয়। তাহলে আমি mgh এর পরিবর্তে এখানে আবার চাইলে হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু ms del t বলতে পারি। তাহলে ভাই আমাদের এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলাই তোমরা মাথায় রাখবে। ওকে, এখন তোমাদের প্রশ্ন যদি শক্তিটাকে জুলে চায় তোমরা জুলেই রাখবা, যদি ক্যালোরিতে চায়, সম্পর্ক তো দিয়েই দিছি। তাহলে জুলকে কিভাবে ক্যালোরিতে রূপান্তর করতে হবে তোমরা তো জানোই। 1 ক্যালোরি যদি 4.2 জুল হয়, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু কত ক্যালোরি হবে, 1 ডিভাইডেড বাই 4.2, ভাগ করলে যেটা আসবে সেটাই। ওকে, তো এইটা ছিল আমাদের স্যাট জুলের মতবাদ। স্যাট জুল আমাদেরকে কি বলছে,
তাপগতিবিদ্যা প্রথম সূত্রের উপরে সেই কনসেপ্টটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। পুরো কনসেপ্ট হচ্ছে জুল নিয়ে, হ্যাঁ। এটার উপরে কিন্তু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস আমি আগামী ক্লাসে করাবো তোমাদেরকে। সো এই বিষয়টাকে ভালোভাবে ক্লিয়ার করো, ওকে। তো আমরা স্যার জুল তাপগতিবিদ্যা প্রথম সূত্র সম্পর্কে কি বলছে আমরা ক্লিয়ার করি। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখান থেকে আমাকে একটু বলো, তাহলে আমি নেক্সট টপিকসে চলে যাব। সাহেব তুমি আজকে শুক্রবার, তোমাকে এটা কে বলছে আজকে শুক্রবার? আজকে বৃহস্পতিবার। তোমাদের স্যার জুলের মতবাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো, তাপগতিবিদ্যা প্রথম সূত্র সম্পর্কিত। তাহলে জুলের কথা অনুযায়ী আমরা যা শিখলাম তা এখানে আলোচনা করে ফেলছি, এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মস বা ফর্মুলা কি কি আসতে পারে সবগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার ভ্যাট যেটা করব সেটা হচ্ছে যে জুলের এই মতবাদটাকে আরো একটু ক্লিয়ার করছে আমাদের স্যার ক্লসিয়াস। উনি আরেকটু ভালোভাবে ভেঙে দিয়েছে বিষয়টাকে, ওকে। তো ক্লসিয়াসের মতবাদটা নিয়ে একটু কথা বলি। মিস্টার ক্লসিয়াস আমাদেরকে কি বলছেন সেটা নিয়ে কথা বলতেছি। এবার হচ্ছে ক্লসিয়াসের মতবাদ। জুলের মতবাদ গেল, ওকে। তো এবার হচ্ছে আমাদের ক্লসিয়াস। আজকে আমরা ক্লসিয়াসটা পড়েই ছুটি দিয়ে দিব। তো ক্লসিয়াসের মতবাদটা কি বলছে একটু ভালো করে যদি চিন্তা করি। স্যার ক্লসিয়াস আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যেই সিস্টেমে তাপ দিচ্ছি, তার মানে কি সিস্টেমের তাপকে পরিবর্তন করতেছি। তাহলে সিস্টেমে যে তাপটা আমি দিচ্ছি, সিস্টেমে প্রদত্ত তাপ, সিস্টেমে প্রদত্ত তাপ শক্তি ইজ ইকুয়াল টু, এই তাপ শক্তিটা দুইটা ভাগে বিভক্ত হবে বা বণ্টিত হবে, মানে দুইজন নিবে, এটাকে রিসিভ করে দুইজন নিবে। দুইজন কে কে? এক নাম্বার হচ্ছে যে আমি যখন সিস্টেমে তাপ দিব জুলের কথা অনুযায়ী সেটা কাজে রূপান্তরিত হবে, কিন্তু ক্লসিয়াস বলছে না, আমার দেওয়া তাপটা 100% কাজে রূপান্তর হবে না। আমি যে তাপটা দিব সেটা সর্বপ্রথম একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস কাজ করবে, মানে এটাকে আমরা কৃত কাজ বলি। তো এই পুরো বিষয়টা তাহলে আমাদেরকে কি রিপ্রেজেন্ট করতেছে, যে ক্লসিয়াস বলতেছে আমরা কোন একটা সিস্টেমে যে তাপটুকু দেই সেই তাপটুকু দুইটা কাজ করবে, মানে দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে ওই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াবে, ওকে। আবারও বলতেছি, ওই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটাকে বৃদ্ধি করবে, বাকিটা দিয়ে কি হবে? কাজ হবে। তার মানে আমরা যদি একটা সিস্টেমে 2 জুল তাপ দেই তাহলে এই 2 জুল তাপের কিছু অংশ কাজ করবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর জন্য, বাকিটা দিয়ে কি হবে? কৃত কাজ হবে, মানে কাজ হবে। তাহলে জুলের কথাটাকে উনি কিছুটা চেঞ্জ করে দিয়েছে। জুল বলছে যে যা পরিমাণ, যে পরিমাণ তাপ দিব ঠিক সেই পরিমাণে আমি, সেই হারেই আমি কাজ পাবো, বা যে হারে আমি কাজ করব ঠিক সেই হারে আমি তাপ পাবো। কিন্তু ক্লসিয়াসের কথাটাকে সে কি করছে? জুলের কথাটাকে আরেকটু ডিটেইলসলি বুঝায় দিছে আমাদেরকে, বা সেই মূল কনসেপ্টটাকে আরেকটু ডিটেইলসলি ক্লিয়ার করে দিছে যে না, আমরা যে তাপটা দিব সেটা শুধুই যে কাজ করবে তা না, আমাদের তাপের কিছু অংশ ইউজ হয়ে যাবে আমার অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর ক্ষেত্রে। তাহলে স্যার জুলের এই কনসেপ্টটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি দেখাই তাহলে কি আসে, যে আমরা কোন একটা সিস্টেমের তাপের পরিমাণ যদি বাড়াই, দ্যাট ইজ কি ডেল এইচ। ডেল এইচ মানে কি, যে আমি তার তাপের চেঞ্জ করছি। তাহলে আমি যদি কোন একটা সিস্টেমের তাপকে চেঞ্জ করি, পরিবর্তন করি, তাহলে এই পরিবর্তনটা সিস্টেমে দুইটা পরিবর্তনকে দিয়ে নির্দেশ করবে। কি কি? একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়ে যাবে, হইতে পারে বেড়ে যাচ্ছে, হইতে পারে কমে যাচ্ছে। আমি যদি তাপ কমায় আনি সিস্টেম থেকে, তাহলে এই কমানো তাপটা সিস্টেমে দুইটা চেঞ্জ করে ফেলবে, এক হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তিটাকে কমায় ফেলবে, আর একটা হচ্ছে কাজ করবে, ওকে। তাহলে আমাদের কোন একটা সিস্টেমের তাপের পরিবর্তন
মানে হচ্ছে তার অভ্যন্তরীণ পরিবর্তন এবং হচ্ছে তার দ্বারা কৃত কাজ ডেল ডাব্লিউ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা প্রথম সূত্রের অ্যাকচুয়াল গাণিতিক রূপ। আমরা এখন থেকে এটাই মেইন গাণিতিক রূপ হিসেবে ব্যবহার করব। ওকে, তাপগতিবিদ্যা প্রথম সূত্র কি? তুমি যদি এক কথায় গাণিতিক রূপ বলতে চাও, দ্যাট ডেল এইচ অর্থাৎ সিস্টেমের তাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু দ্যাট ডেল ইউ অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস দ্যাট ডেল ডাব্লিউ মানে কৃত কাজের পরিবর্তন। ওকে, তাহলে এটাই ছিল আমাদের তাপগতিবিদ্যা প্রথম সূত্রের গাণিতিক রূপ। তো আগামী ক্লাসে ভাই এখান থেকে স্টার্ট করব। এই প্রথম সূত্রের ব্যাখ্যা দেখাবো, ডেল এইচ কি কখন প্লাস হবে কখন মাইনাস হবে, ডেল ইউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে, ডেল ডাব্লিউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ আগামী ক্লাসে ভাইয়া প্রথম সূত্রের ব্যাখ্যা অর্থাৎ এই তিনটা পার্ট আজকে শেষ করতে পারি নাই, আমরা আগামী ক্লাসে এই তিনটা পার্ট শেষ করে নেক্সট স্টেপে যাব। ওকে, তো আজকে আমরা যতটুকু পড়ছি এইটুকু ছিল আমাদের এই চ্যাপ্টারটার বেসিক চ্যাপ্টার, মানে চ্যাপ্টারের ভিতরে যাওয়ার জন্য যে যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার, ক্লিয়ার থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা পড়েছি। ওকে, তো আমি যতটুকু পর্যন্ত পড়াইছি আজকে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, আমি ক্লিয়ার করে ক্লাসটা অফ করব। ওকে, সবাই আমাকে একটু বলো যে আমাদের আজকে যতটুকু ক্লাস করেছি, যে টপিকসটুকু পড়েছি, এদের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা, কোনো কিছু বুঝো নাই এমন কিছু আছে কিনা? ভেরি গুড, সবাই ক্লিয়ার। সো এভাবে তোমরা আজকে বাসায় পড়ে ফেলো কনসেপ্টটুকু। আমরা আগামীকালকে আমরা হচ্ছে ম্যাথ ক্লাস করব, সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড পার্ট থেকে আমরা স্টার্ট করব। সার্কেলে তোমাদের একটা ক্লাস করাবো, তো যেহেতু অনেক সেকেন্ড পার্টটা স্টার্ট করা হচ্ছে না করে ফেলি, আর মাঝে একটা ক্লাস করে আমরা সার্কেলের চ্যাপ্টারে যে একটা পার্ট রয়ে গেছে ছোট, ওই পার্টটা আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো আগামীকালকে আমরা ম্যাথের সেকেন্ড পার্ট ক্লাসটা করব। সবাইকে বলে দিচ্ছি আমরা আগামীকালকে ম্যাথ সেকেন্ড পার্টের ত্রিকোণমিতিটা স্টার্ট করব। ওকে, আগে ত্রিকোণমিতিটা শেষ করে ফেলবো, ইজি আছে। সো আগামীকালকে সবাই চলে এসো যথাসময়ে। তো আমরা গ্রুপে আলোচনা করব কালকে ক্লাসটা কি আমরা সকালে করব না বিকালে করব, সেটা গ্রুপ থেকে কনফার্ম হয়ে নিব, সবাই গ্রুপে খেয়াল রাখবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, ধন্যবাদ সবাইকে।